শেষ কবে আমরা ইস্ট বেঙ্গলের খেলা দেখেছি 2 ম্যাচে 6 পয়েন্ট, 2 ম্যাচে 7 গোল? হ্যাঁ, আমি ভুলে গেছি শেষ কোন কবে লিগে হয়েছে। দেখেছি? নেই, অনেক আই বহু বছর হয়ে গেছে আমরা এরকম খেলা দেখিনি ইস্ট বেঙ্গলের। এখন দেখো, হ্যাঁ, খেলায় ভুল ত্রুটি আছে, সব আছে, কিন্তু আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো গিয়ে 13 ম্যাচের একটা লিগ। 13 ম্যাচের লিগে এক একটা ম্যাচ ইম্পর্টেন্ট। এরকম তো নয় যে আমার 26 ম্যাচের লিগ আমার হোম অ্যাওয়ে ফর্মে খেলা হচ্ছে। আমার কাছে শুধু পয়েন্টে ইম্পর্টেন্ট না, আমার কাছে গোল ডিফারেন্সটা ইম্পর্টেন্ট, সব থেকে বড় কথা। সেখানে যেটা করার দরকার ইস্টবেঙ্গল সেটা করেছে। আগের ম্যাচে 3 গোল দিয়েছে নর্থ ইস্ট, যথেষ্ট শক্তিশালী, আলাদিন আজেরে নেই। কিন্তু এ ম্যাচে একটা নতুন দল তাদের ইস্টবেঙ্গল 4-1 গোলে হারিয়েছে। এটা হলো সারমর্ম। আমাদের যে প্রবলেম ছিল, আমি খেলাটা দেখতে দেখতে ভাবছিলাম যে আমরা গত বছর আইএসএল এরকম অনেকগুলো ম্যাচ ছিল, আমার এখনো মনে আছে গোয়ার মাঠে গোয়ার সঙ্গে ম্যাচটা আমরা শুধু গোল না করতে পারার জন্য আমরা একটা ম্যাচটা হেরে ফিরেছিলাম। সেম সিচুয়েশন হয়েছিল মুম্বাইয়ের মাঠে মুম্বাইয়ের সঙ্গে, অসংখ্য গোলের সুযোগ তৈরি করে গোল করতে পারেনি। সেই সিজনের থেকে এই সিজনের ডিফারেন্সটা হলো গিয়ে যখন তোমার কনভার্সনটা হয় তখন পুরো ছবিটাই বদলে যায় খেলার। এই সিজনে যেটা হচ্ছে, এই সিজনে যে কটা আমার চান্সেস তৈরি হচ্ছে, সেই চান্সেস থেকে এমন কিছু লোক আছে যারা চান্সেস গুলোকে কনভার্ট করতে পারছে, যে কনভার্সনটা আমরা পাচ্ছিলাম না। দেখো, আজকে ইউসুফ এসএসআরিকে নিয়ে বেশি সময় নষ্ট করবো না। ইউসুফ এসএসআরি এবছর লিগে গোল করবে, হাইয়েস্ট স্কোরার হবে, অলরেডি 4টে গোল হয়ে গেছে, ঠিক আছে। 4টে কিন্তু ক্লিনিক্যাল, পেনাল্টিটা ধরলে। কিন্তু যেই জিনিসটা আমার চোখে পড়ছে, ডায়মন্ড টিকাস গোল করতে পারছিল না থেকে বড় প্রবলেম ছিল যে ডায়মন্ড টিকাস গোলের জায়গায় যেতে পারছিল না। ইউসুফ এসএসআরির ডিফারেন্সটা এটাই যে ইউসুফ এসএসআরি তোমার গোলের জায়গায় যাচ্ছে বলে গোলটা করতে পারছে। এটা ছাড়া দেখো, ম্যাচ এরকম হয়েছে প্রথম 15 মিনিট আমি যেটা দেখছিলাম যে দিল্লি প্রচন্ড দৌড়াচ্ছে, এটাই স্বাভাবিক। একটা ইয়াং টিম, রাইট? একটা ইয়াং টিম প্রথম তোমাকে দৌড়াবে, প্রেস করবে, ফাউল করবে। কিন্তু সব থেকে ম্যাচিওর ব্যাপারটা হয়েছে যে ইস্টবেঙ্গল ওটা হ্যান্ডেল করতে পেরেছে। একটা হট করে গোল খেয়েছে। আমার এখনো মনে হয় যে জয়গুপ্তার একটা টেন্ডেন্সি আছে ফার্স্ট টাইম ট্যাকেলে যাওয়ার, যেটাও সেকেন্ড হাফেও একটা করেছিল। ফার্স্ট টাইম ট্যাকেলে গিয়ে এমন জায়গায় কেটে যাচ্ছে যেখান থেকে মানে গোলটা ওপেন হয়ে যাচ্ছে। ফার্স্ট হাফে গোলটা হয়েছে, সেকেন্ড হাফে ফার্স্ট ওই গোলটা হওয়ার পর 1-2 মিনিটের মধ্যে এডমান মানে গোলটা শোধ করেছে। এই ছেলেটা, আমি বলছি, এই ছেলেটা যদি রেগুলার সুযোগ পায়, দিস গাই উইল বি ডিফারেন্স মেকার ইন দিস স্কোয়াড। ছেলেটা এরকম কিছু না যে ছেলেটা স্কিল আছে, টাচটা অসাধারণ, কিন্তু ছেলেটা যেটা আছে যে ছেলেটা একটা ব্রিংস ইন আ লট অফ এনার্জি ইন দ্য গ্রাউন্ড। ছোট ছোট স্পিন গুলো প্রচন্ড ভালো, টার্নিংটা প্রচন্ড ভালো, খুব তাড়াতাড়ি কনভার্ট করতে পারে। এবং সব থেকে আমার যেটা ভালো লাগছে যে এই ছেলেটার খেলার সঙ্গে মিগুয়েল আর ইউসুফ আর নিচে রাশিদ তিনজনের সিঙ্ক করে যাচ্ছে। তুমি যদি খেলাটা দেখো আমরা কেন ভালো খেলেছি, এবার আমি একটা নামদাকে নিয়ে আমি বেশি কিছু বলবো না। আমাদের এই বছরের ডিফারেন্সটা হলো গিয়ে যে আমাদের দুটো স্টপারের সামনে এমন একটা লোক খেলছে, রাশিদ। আমি এখনো মনে করি রাশিদ ফিলিপ ম্যাকিউনফ, যে নাকি রাশিদ এমন একটা প্লেয়ার যে নাকি জটলার থেকে টোকা মেরে বলটা নেবে, কিংবা পাশের কেউ ট্যাকেল করলে ওই সেকেন্ড বলটা নিয়ে খেলাটা শুরু করবে। রাশিদ ওই সেকেন্ড বলটা নিয়ে খেলা শুরু করছে। মিগুয়েল এমন একটা প্লেয়ার যে বলটা ধরে খেলতে পারে, যার বল কন্ট্রোল খুব ভালো, কাভারিং খুব ভালো। আর ইউসুফের ব্যাপারটা হলো গিয়ে, ইউসুফ এরকম না যে ইউসুফ হি ইজ নট এ পোচার যে বক্সে দাঁড়িয়ে থাকবে হিরোশির মতো। ইউসুফ হলো একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড, যে নাকি অ্যাটাকের সঙ্গে ওঠে, যে নাকি অ্যাটাকটা নিচ থেকে তৈরি করে গোলের জায়গা যেতে পারে। এটাই হলো ডিফারেন্স। এবং আজকালকার যুগে সব কোচেরা ওরকমই চায়। ওই যুগ আর নেই যে এখন মডার্ন ফুটবলে সবাই পোচার চায়। এখন স্ট্রাইকার নাম্বার 9 ইজ পার্ট অফ দ্য হোল বিল্ড আপ। এটার সঙ্গে সব থেকে যেটা ক্লিক করে যাচ্ছে যে এডমান্ডের যে সাডেন স্পিডটা, রাশটা, টার্নিংটা, এগুলো খুব ভালো দিক। এর সঙ্গে আমি জানি অ্যান্টন কি করবে আমি জানি না, অ্যান্টন সম্বন্ধে পরে বলছি, কিন্তু এর সঙ্গে মহেশ যখন ফিট হয়ে আসবে, সব থেকে এই টিমের যে তুমি যদি আমি সুপার কাপের খেলাগুলো দেখো, এই টিমের আমাদের টিমের অ্যাটাক কিন্তু শুরু হচ্ছিল কেভিনের পায়ের থেকে। কেভিনের ডিফেন্সের ক্যাপাবিলিটির থেকেও বড় কথা, কেভিনের যে ক্যাপাবিলিটি ছিল, কেভিনের হলো পিন পয়েন্ট অ্যাকিউরেসি এন্ড প্রিসিশন অফ পাসিং।
খেলা শুরু হতো প্রফেশনের থেকে হয় আনওয়ান নালে কেভিন ওখান থেকে লং পাস পেনিট্রেটিভ পাসগুলো বাড়াতো, ওখান থেকে হয় রাশিদ নাহলে মিগুয়েল ধরে খেলাটা শুরু করতো। কিন্তু প্রবলেমটা হতো যে খেলাটা শুরু করে শেষ হয়ে যেত, কনভার্সনের কেউ ছিল না। এখন কনভার্সনের জায়গাটা এসছে। এটাই সারমর্ম। ইন্ডিয়ান ডিফেন্স আমার মনে হয় না ইনি খুব একটা কথা কিছু বলার আছে। জিকসন বিং এ মিডফিল্ডার, ও যে আজকে যে জায়গাটা ওর যতটুকু দেওয়ার ও দিচ্ছে, ওকে মাঝে মাঝে একটু সে কি মনে হচ্ছে, কিন্তু এটা ওর অরিজিনাল পজিশন না। ও নিজের 100% দিচ্ছে। আমার যেটা মনে হচ্ছে যেটা হতে পারে হলো গিয়ে রাকিব যখন ফুল ম্যাচ ফিট হয়ে যাবে, রাকিব রাইট ব্যাকে চলে আসবে, হয়তো নুঙ্গা সেন্টার ব্যাকে চলে আসবে, আর জিকসন প্রবাবলি মাঝ মাঠে চলে যেতে পারে, দেখা যাক সেটা। কিন্তু কেভিনের থাকাটা, 4টে বিদেশির মধ্যে কেভিনের থাকাটা খুব জরুরি। কিন্তু আমি স্টিল মনে করি, আমি যতদূর খবর পাচ্ছিলাম যে কেভিন হয়তো 2-3 সপ্তাহের মধ্যে চলে আসবে, মার্চ মাসে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে ম্যাচগুলো খেলতে পারবে। জামশেদপুর ম্যাচটা টাফ হবে, কিন্তু আমার স্টিল মনে হয় ইস্ট বেঙ্গল যদি মাঝ মাঠের কন্ট্রোলটা রাখতে পারে, একটা জায়গায় আমার মনে হয় এটা ল্যাক করছে। দেখো, সব চাওয়ার তো শেষ নেই, তুমি তো অনেক কিছু চাইতে পারো। আমার এখন সম্ভব না। ইস্ট বেঙ্গলের রাশিদের পাশে একটা স্ন্যাচার দরকার। এই খেলাটা সাউল কতটা খেলতে পারবে, কি ফিট আছে আমি জানি না। সাউলকে ছাড়াটাও সম্ভব না, এখন কোনো মানে হয় না 13 ম্যাচের একটা লিগে জাস্ট 2 মাসের বিদেশিকে ছেড়ে আবার একটা বিদেশি আনার কোনো দরকার নেই। সেই জায়গাটা কোচকে হয়তো একটু ভাবতে হবে, যাতে আমার রাশিদ ফ্রি খেলতে পারে। রাশিদ হয়ে গিয়ে যে আমার পিভট, ঠিক আছে, সিঙ্গেল পিভট। এবার যখন সাউল খেলবে এটা ডাবল পিভট হবে, একজন ওপর উঠবে একজন নিচে নামবে। এবার একটা লোক যদি স্ন্যাচিং এর কাজটা মাঝ মাঠে করতে পারে, রাশিদ অনেক ফ্রি খেলতে পারবে, তাতে মিগুয়েলের খেলাটা খুলবে, মিগুয়েলকে নিচে নামতে হবে না। তাতে আমাদের যে ওভারঅল থট প্রসেস অফ হাই লাইন, ঠিক আছে, এই খেলাটা আরো বেটার হবে। একদম রাইট উইং এ অপশন আমি আশা করবো জেরি তাড়াতাড়ি ফিট হয়ে মাঠে নামবে। একদম। আমি এখানে তোমাকে একটা অ্যাডেড কোয়েশ্চেন করতে চাইছি। আজকে তো সাউল খেলেনি, দাদা তোমার কি মনে হলো সাউলের থেকে বেটার অপশন এডমুন্ড? মানে আজকে যে আমাদের প্লেইং 11টা ছিল, ওয়াই নট দিস ইজ দ্য মেইন প্লেইং 11? সাউলকে বাদ দিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি? দেখো, এন্ড অফ ডে তোমাকে সাউলকে বাদ দিয়ে খেলতে হবে। তোমার যখন কেভিন চলে আসবে তখন সাউল উইল বি রিজার্ভ বেঞ্চ, ঠিক আছে। তখন ফরমেশনটা হবে কেভিন, রাশিদ, মিগুয়েল, ইউসুফ, ফ্ল্যাশ, অ্যান্টন। একদম। তো তোমার তো ন্যাচারাল ফরমেশনটাই ওটা। তো তোমাকে সাউলকে বাদ দিয়ে তোমাকে হয় মহেশ নাহলে এডমন্ডকে নিয়ে খেলতে হবে, এবং আমার মনে হয় না তাতে ইস্টবেঙ্গলের কোনো অসুবিধা হওয়ার কথা। কারণ এডমন্ড যে খেলাটা খেলছে, তুমি যদি দেখো, এডমন্ড কিন্তু ইকুয়ালি, মানে হি আজকে ফিজিক্যালি বক্স টু বক্স মিডফিল্ডারে কাজ করেছে। মানে হি ওয়াজ নট লাইক মানে সামবডি যে শুধু বক্সের ওপরে দাঁড়িয়ে আছে, কিন্তু বক্স টু বক্স যখন ডিফেন্স করার কথা হয়েছে ডিফেন্স করেছে, ট্যাকল করেছে, আবার ফ্রি বলটা পেয়ে তাড়াতাড়ি টার্ন অ্যারাউন্ড করে হয় উইং এ খেলেছে, বিপিনকে খেলেছে, নাহলে ডান দিকে নান্দাকে খেলেছে। নান্দার প্রবলেম যেটা হচ্ছে যে নান্দা বল ধরছে, সবকিছু করছে, কিন্তু যেই জায়গাটা ওকে পেনিট্রেট করতে হবে ঠিক বক্সের বাইরে, ওই পেনিট্রেশন জোনটাতে গিয়েও হারিয়ে যাচ্ছে, হয় ব্যাকপাস করে দিচ্ছে নাহলে ঘুরে যাচ্ছে। এটা হয়তো কনফিডেন্সের জন্য প্রবলেম, কিন্তু আমার তো মনে হয় বিটুইন তোমার মহেশ ফিরে এলে, মহেশ আর এডমন্ড, ওটাই হবে ফরমেশন। তারপর সাউল আসবে শেষের দিকে, কিংবা আমার যেটা মনে হচ্ছে যে ধরো এমন কোনো ম্যাচে যদি ইস্টবেঙ্গল এগিয়ে যায়, ধরো 2-0 3-0 বলে লিড নিয়ে নেয়, তখন হয়তো কোচ কেভিনকে তুলে অল ইন্ডিয়ান ডিফেন্স করে দুটো পিভট খেলিয়ে 4টে বিদেশি সাউল, ইউসুফ, ওই ফরমেশনে যাবে। কিন্তু এটা তোমার ফার্স্ট 11 এর ফরমেশন না। ফার্স্ট 11 এর ফরমেশনে আমি তো সাউলকে দেখতে পাচ্ছি না কেভিন চলে এলে।